রাজধানীতে গ্যাস সংকট স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগের নগরবাসী। উৎপাদন কম অজুহাত কর্তৃপক্ষের। সিলেটের নিরাপত্তায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও অপরাধী শনাক্তে কোনো কাজে আসছে না। রেজুলেশন কম বলছে পুলিশ। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসায়। কম সুদে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমের ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ। আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। রাজধানীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। বিশেষ করে দিনের বেলা চাহিদা মতো গ্যাস সরবরাহ মিলছে না নগরীর অনেক এলাকাতেই। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে তিতাস গ্যাস কোম্পানির দাবি, দৈনন্দিন চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন প্রায় 50 কোটি ঘনফুট কম হয় ঘাটতির মূল কারণ। সরবরাহ ঘাটতি কমাতে কারিগরি উন্নয়নের সরকারকে আরও বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর 22 ঠেকির বাসিন্দা শাহিদা হক। কিন্তু লাইনে গ্যাস না থাকায় চুলা জ্বলছে না, তাই বিরক্তির ছাপ চোখে মুখে। একই অবস্থা নগরীর অনেক এলাকাতেই। কোথাও চুলা জ্বললেও তা নিভু নিভু, যা দিয়ে পানি গরম করাও মুশকিল। চেষ্টা করলাম, অনেক কিছুই করলাম, কোনোই লাভ হইতেছে না। এই ভাতটা নষ্ট হবে। 7টার থেকে সারাদিন থাকে না, আর রাইতে 3টার সময় আসে। ঠিক মতন খাওয়াও খাইতে পারি না, ওই চিরা টিরা গুলা খাই, কলা খাই, পাউরুটি খাই। সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস সংকটের কারণে এসব বাসাবাড়িতে প্রতিদিনকার রান্না করা লাগছে মাটির তৈরি চুলোয় কিংবা কেরোসিনের চুলোয়, যার ফলে এসব পরিবারগুলোতে প্রতিদিন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী জানান, মূলত শীত মৌসুমের শুরুতে দেখা দেয় এই সমস্যা, এরপর তা বাড়তে থাকে। গ্যাস বিলও দেওয়া লাগে প্রত্যেক মাসে, আবার আমাদেরকে ক্রাশিং তেলও কেনা লাগে। রাঁধতে পারি না গ্যাসের লেগে, এখন মাটির চুলা ধরাইয়া মাছ ভাজা করতেছে। তিতাস গ্যাসের তথ্য মতে দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলো সরবরাহ করছে 274 কোটি ঘনফুট। এছাড়া শীত মৌসুমে ঠান্ডায় পাইপলাইনে গ্যাসের উপজাত জমে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানান বিশ্লেষকরা। শীতকালে আমরা জানি অনেক বেশি চুলা ব্যবহৃত হয়, গরম পানি করা হয় চুলায়, অনেক সময় কাপড় শুকানো হয় চুলাতে। কারিগরি উন্নয়নের জন্য যে ইনভেস্টমেন্ট করা, সেটা যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সার অভাব, একই সাথে সরবরাহ ঘাটতি। মাত্রা অতিরিক্ত বাসাবাড়ি হয়েছে, সেখানে কিছু কিছু পকেট আছে, সেই সব জায়গায় গ্যাস সরবরাহ ব্যবস্থা কিছুটা ঘাটতি হচ্ছে। আমরা বিভিন্ন লিঙ্ক করছি, রিপ্লেসমেন্ট করছি, আমাদের ব্যবস্থা চালু আছে। তবে সংকট কমাতে সবার আগে নগরবাসীকে গ্যাস অপচয় বন্ধ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিলেট নগরীর নিরাপত্তায় বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো অপরাধী শনাক্তে কোনো কাজে আসছে না। উল্টো ক্যামেরার নিচেই ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, সিটি কর্পোরেশন যে ক্যামেরাগুলো বসিয়েছে সেগুলোর রেজুলেশন কম থাকায় শনাক্ত করা যায় না অপরাধীকে। আব্দুল আহাদের রিপোর্ট। আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব নিয়ে নগরীর বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সেগুলো মনিটরিংয়ের দায়িত্ব তুলে দেন পুলিশের হাতে। গুরুত্বপূর্ণ এলাকা জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে রয়েছে এমন কয়েকটি সিসি ক্যামেরা, কিন্তু এই ক্যামেরার ঠিক নিচেই সম্প্রতি বড় ধরনের কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি, এমন অভিযোগ স্থানীয়দের। ওই জায়গায় ছিনতাই হয়েছে সিসি ক্যামেরার নিচে। সিসি ক্যামেরাতে ভিডিও ফুটেজ আছে, চাইলে তো প্রশাসনে ইয়ে করতে পারতো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। সিসিটিভির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় একটি স্ক্রিনে 11টি ক্যামেরা কাজ করছে।
কিন্তু আলাদাভাবে কোনো ক্যামেরার কাজ দেখতে চাইলে সামনের সবকিছু ঝাপসা হয়ে ওঠে। ক্যামেরাগুলো যেহেতু আগের মডেল, পুরাতন মডেলের, এবং এটার যে রেজলিউশনটা একটু দুর্বল এবং ওখান থেকে অ্যাকুরেট ছবিটা পাওয়া যায় না, দূর থেকে দেখা যায়। তবে সিসি ক্যামেরার সমস্যার বিষয়ে পুলিশ কিছুই জানায়নি বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। লিখিত তো এখন পর্যন্ত আমরা সেভাবে কিছু পাইনি যে এগুলো রেজলিউশন দেখা যাচ্ছে না, অস্পষ্ট। যেহেতু সিলেট সিটিতে প্রথম পরীক্ষামূলকভাবে এটা বসানো হয়েছিল, কিছু সমস্যা থাকতে পারে, সেটা সমাধানেরও তো ব্যবস্থা আছে। পুলিশ জানায় দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেটে যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আগামী 12 নভেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ডে। বগুড়াবাসী মনে করছেন প্রধানমন্ত্রীর এ সফরের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরপর দুবার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম বগুড়ার সফর। সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা রয়েছে অনেক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, বগুড়া সিরাজগঞ্জ ট্রেন লাইন স্থাপন, কৃষি ভিত্তিক শিল্প পার্ক স্থাপন সহ নানা প্রত্যাশার অপেক্ষায় সবাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার মানুষের এই দাবিগুলোকে আন্তরিকভাবে বিবেচনা করে তার কাছ থেকে আমরা এই ঘোষণাগুলো আশা করি। মনে প্রাণে চাবো বগুড়া একটা শিল্প জোন গড়ে উঠুক। প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে বগুড়াবাসী অনেক দূর এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশটাকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে মূল দল সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা বর্ধিত সভা করেছি। বগুড়ায় 3 ধরনের মানুষ থাকবে না, অন্তপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে বলে আমি আশা করি। অন্যদিকে সফরের নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সফর উপলক্ষে আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভিভিআইপির নিরাপত্তার জন্য যে সকল মেজার নেওয়া দরকার সকল মেজারই আমরা গ্রহণ করেছি। বৃহস্পতিবার বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আলতাফুন্নেসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সময় সংবাদ, বগুড়া। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে আগামী পৌরসভা নির্বাচন। এ সংক্রান্ত অধ্যাদেশটি আইন আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় স্থানীয় সরকার পৌরসভার সংশোধন আইন 2015। এছাড়া বৈঠকে বীমা কর্পোরেশন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি জনস্বার্থের বিষয়টি নিশ্চিত করে আইনটি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেয় মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর 2য় ক্যাটাগরির তালিকাভুক্ত প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ধারা 19-এর বিধান সাপেক্ষে কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয় ওই কথাগুলো অতিরিক্ত যোগ করা হয়। দলীয় পদ্ধতিতে যাওয়া হয় একইভাবে। সম্প্রতি জাতীয় সংসদকে নিয়ে টিআইবির মন্তব্য ও প্রতিবেদনকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে গতকাল সংসদে এর কঠোর সমালোচনা করেছেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। তারা মনে করেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় করতেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এ কার্যক্রম রাষ্ট্রদ্রোহের শামিল উল্লেখ করে সংসদে এসে ক্ষমা চাইতে সংগঠনটির প্রতি আহ্বান জানান তারা। অবিলম্বে অবনত মস্তকে তিনি এর জন্য ক্ষমা চাইবেন এবং জীবনেও কোনোদিন সংবিধান এবং পার্লামেন্ট সম্বন্ধে কথা বলবেন না, এই অঙ্গীকার করা এই কেবল আমরা মেনে নেব। স্পর্শকাতর প্রতিবেদনে মহান জাতীয় সংসদকে পুতুল নাচে নাট্যশালার সাথে তুলনা করেছেন। এটা কতখানি যুক্তিসঙ্গত, সৌজন্যমূলক এবং এখতিয়ারভুক্ত
তা অবশ্য বিবেচনার দাবি রাখে। এই হত্যাকাণ্ড নিয়ে যখন লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে টিআইবি কি বলেছে, এই সমস্যার সমাধান হবে যদি দেশে অনতিবিলম্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। তাইলে কি আমরা এই প্রশ্ন রাখতে পারি না, টিআইবির যিনি এই কথা উচ্চারণ করেছেন, আমি তার নাম নিলাম না, আমরা কি এই কথা বলতে পারি না যে এই অবস্থাটা সৃষ্টি করা হয়েছে একটি নির্বাচন? এখন লক্ষ্য করেন, আমি কিন্তু আমার প্রতিক্রিয়া, আমি সাংবাদিক সম্মেলনে অন্য ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে টিআইবি প্রমাণ করেছে যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন। বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ধ্বংসাত্মক রাজনীতি কোনো সুফল বয়ে আনবে না। গতকাল গাজীপুরের টঙ্গী থানা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমস্ত দরজা বন্ধ করে তো আপনার রাজনীতি চালানো সম্ভব না। সুতরাং আশা করি যে বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধি উদয় হবে এবং উনি কনস্ট্রাকটিভ পলিটিক্সে আসবেন আর ভাঙচুরার উদ্যোগ গ্রহণ করবেন না। তাহলেই কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না হলে আপনার কোনো আলোচনায় আপনার কোনো ফলপ্রসূ হয় না। একের পর এক খুনের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আজকে দেশের এই অবস্থা, মানুষ নিরাপত্তাহীন, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই। জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান জানালেন যে দেশকে এই অস্বস্তি, এই অস্থিরতা, এই দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য চলুন আমরা কথা বলি। দেশের সরকার প্রধান বলে দিলেন কোনো আলোচনা হবে না। সময় সংবাদে আরো থাকছে, এসএসসি ফর্ম পূরণে গাইবান্ধার বেসরকারি স্কুলগুলোতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, বিপাকে পরীক্ষার্থী অভিভাবকরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে এবারও লন্ডনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে অংশ নেয় বাংলাদেশ। সরকারের ভিজিট বাংলাদেশ 2016 প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এ মেলা পরিদর্শনে এসে পর্যটকদের আকর্ষণে আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রী। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। সৃষ্টির সৌন্দর্য উপভোগ ও বিশ্বকে জানার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণের পিপাসা মানুষের চিরন্তন শখ। এই শখ বা নেশাকে কেন্দ্র করে দেশে দেশে গড়ে উঠেছে পর্যটন শিল্প। গেল বৃহস্পতিবার লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারে হয়ে গেল 4 দিন ব্যাপী পর্যটন মেলা। এতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা হয়। আমি কখনো বাংলাদেশে যাইনি, কিন্তু দেশটাকে দেখার খুব ইচ্ছে আমার। এই মেলায় এসে আমি বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয়ে উঠি। একদিন অবশ্যই সেখানে যাব আমি। আমার মনে হয় সেখানকার মানুষগুলো চমৎকার। এদিকে বিদেশি পর্যটকদের আকর্ষণে আগামী বছর পুরো সময় জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মেলা পরিদর্শনে এসে বিমান মন্ত্রী। 12টা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটা প্যাকেজে আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বিমান ও পর্যটন সচিব জানালেন, কক্সবাজার শুধু দীর্ঘতম সৈকত নয়, এটি বিশ্বের অন্যতম একটি সার্ফিং এলাকা। আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি পর্যটকদেরকে এবং ব্রিটিশবাসীদেরকে বাংলাদেশে পর্যটনমুখী করার জন্য যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা মার্কেটিং করছি। ব্রিটেনে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের সন্তানদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করতে বিমান বাংলাদেশ বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে বলে জানালেন এই কর্মকর্তা। 2016কে সামনে রেখে ওনার দেশের সম্পদটাকে আমার সন্তানের কাছে, আমার উত্তরসূরির কাছে আমরা এই সংবাদগুলো তুলে ধরতে যাচ্ছি। পর্যটন শিল্পের শীর্ষ এই মেলায় বিশ্বের 186টি দেশ অংশ নেয়।
একদিকে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ঘেরা এবং অন্যদিকে অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই খাতকে আরও বেগবান করতে পারে, আর এতে সরকারি জোরদার আরও বেশি প্রয়োজন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শহীদ নূর হোসেন দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে রাজধানী জিরো পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দেশে যাতে আর কোনো স্বৈরাচার সরকার না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শহীদ নূর হোসেনের ভাই। পরে জুরানে তার কবর জিয়ারত এবং দোয়া করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের ভূমিকা তুলে ধরেন। 1987 সালের এই দিনে এরশাদ সরকারের পতনের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। দিনটিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। আমরা বিচার এটাই পাবো যদি গণতন্ত্র ঠিক থাকে, এই দেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে, এই দেশে কোনো কাটাকাটি মারামারি হানাহানি কেউ কারো যদি খুনাখুনি না করে, দেশের গরিব মানুষ খেয়ে পরে ভালো থাকে, এই বিচার এখানে আমার আর বিচার আমার এখানে হয়ে যাবে। তবে যারা এরা যে করছে আর কোনোদিন যেন স্বৈরাচার সরকার আর দেশে না আসে সেই দিকে আমি জনগণকে আমার দেশের মানুষকে বলবো যেন এই দেশে আর কোনোদিন স্বৈরাচার এরকম না জন্ম নেয়। প্রকাশক দীপন হত্যা সহ ব্লগারদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগের সমাবেশ এবং আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল বিকেলে এ সমাবেশে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ সময় তারা প্রকাশক ফয়সাল আরফিন দীপনের হত্যাকারী সহ মুক্তচিন্তা চর্চাকারদের উপর হামলা এবং সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাশাপাশি সমাবেশে বক্তারা জঙ্গিবাদ রুখে দিতে সরকারকে আরও সজাগ হওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে আলোর মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। অপরাধীদের বিচারের আওতায় এনে দেশের সব মানুষ যেন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং মুক্ত চিন্তা চর্চা করতে পারে সে পরিবেশ রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে বলে জানান তারা। পৌরসভা নির্বাচনের প্রচারণায় মন্ত্রী এমপিরা অংশ নিলেও তা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টিতে বাধা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। গতকাল দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনে নির্বাচন কমিশন প্রস্তুত, তবে দলীয় ব্যানারে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রত্যেক দলের একটা স্ট্রাকচার আছে, প্রত্যেক দলের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আদার অফিস বিয়ারার আছেন। They can participate in the campaign. এটি সরকার দলের তারা যেরকম করতে পারবেন, বিরোধী দলের তারাও করতে পারবেন। নির্বাচন করার জন্য নিবন্ধিত হয়েছেন, আপনি যদি মনে করেন যে না আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না, আপনাকে কেউ জোর করে তো নির্বাচনে অংশগ্রহণ করাতে পারবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া ডিউরিং ইলেকশন, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সে কাজটি করতে পারবেন। নাটোরে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ। গত 23 আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। গতকাল দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে 1 প্লাটুন বিজিবি সহ 400 পুলিশ ও 1416 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে 20 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 20টি বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আজ গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসএসসির ফর্ম পূরণে গাইবান্ধার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বোর্ডে যাতায়াতের জন্য অর্থ ব্যয় সহ নানা অজুহাত বেসরকারি স্কুলগুলোর, আর এ ব্যাপারে কোনো কিছু জানেন না জেলার শিক্ষা কর্মকর্তা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু।
এই ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ বাবা মায়ের সংসারে অভাব থাকলেও নিজের আত্মবিশ্বাসে কমতি নেই এসএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়ার। রিকশা চালক বাবার সামান্য রোজগারে 4 সদস্যের সংসারে সোহাগের পড়াশোনার খরচ বহন করা কষ্টসাধ্য, কিন্তু ফরম পূরণের জন্য বিদ্যালয় থেকে নির্ধারিত ফি নিয়ে এখন রীতিমতো শঙ্কিত পরিবারটি। আমার পক্ষে যত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার বাবা একজন রিক্সা চালক, উনি তো সারাদিন রিক্সা চালায়, কিন্তু যা টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে আমাদের সংসার চলে না। 1 থেকে 10 বছর পড়া নিয়ে এলাম, এই দিয়েছি মেট্রিক যদি না দিয়ে ভাই আমার এই কষ্টটা সাথে আমার বিফলে যাবে। এসএসসির ফরম পূরণের জন্য এবার দিনাজপুর শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য 1390 টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য 1440 টাকা ফি নির্ধারণ করেছে, কিন্তু গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছে মতো অর্থ আদায় করা হচ্ছে। সায়েন্সের হচ্ছে 2600 টাকা করে, আর হচ্ছে আর্টসের হচ্ছে 2500 টাকা করে। যারা ধনী আছে তারা তো 2600 দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা নিম্নমানের আছে তারা তো 2600 দিতে পারবে না। 2000 টাকা দেওয়ার পর আমার হেডমাস্টারে বললো আরো নাকি 300 টাকা দিতে হবে, এডমিট আটকাবে আমার। এখন আমরা 2200 দিছি, রিসিভ দেয়নি। রিসিভের জন্য আমার মেয়ে গেছিল, বলছে রিসিভ লাগবে না। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য নানা অজুহাত স্কুলের প্রধান শিক্ষকের। প্রায় একই সুরে কথা বলেন শিক্ষা কর্মকর্তাও। অনলাইন করা লাগে, আবার বোর্ডে যাওয়া লাগবে, এই যে খরচগুলো আছে এই খরচগুলো তো আমাদের নিতেই হবে। বোর্ড নির্ধারিত ফি থাকে, প্লাস তাদের স্কুলে কিছু পাওনা থাকে, এগুলো সব একখান্তে করে আপনার আদায়টা করে। গাইবান্ধা জেলায় 339টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আজ অনুষ্ঠিত হচ্ছে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। শাতিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় আজকে কিছুক্ষণ আগে প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং ই ইউনিটের এই পরীক্ষায় 12,782 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে তারা পরীক্ষা শেষ করেছে এবং পরবর্তী পরীক্ষার জন্য শিক্ষার্থীরা এই পরীক্ষা হলের সামনে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে দেখাতে চাই শাতিলা, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হচ্ছে সেখানে অনেকেই অভিভাবক সহ যারা এসছেন তারা পরবর্তী পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এরপরে 11টা থেকে 12টা ইউনিটের জোড় পরীক্ষা অনুষ্ঠিত হবে। জোড় সংখ্যার যারা হচ্ছে ধারী, যাদের রোল জোড় সংখ্যা, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে অংশগ্রহণ করবে 12,781 জন। এরপরে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 1টা থেকে 2টো পর্যন্ত। সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে বিজোড় সংখ্যার ডি ইউনিটের 7,764 জন পরীক্ষার্থী এবং এর তারপরে যেটি হবে সেটি হচ্ছে দুপুর 3:30 থেকে 4:30 পর্যন্ত। সেখানে অংশগ্রহণ করবে ডি ইউনিটের জোড় সংখ্যার 12,750। বাণিজ্য এবং অবাণিজ্য বিষয়ক সকলে অংশ নিচ্ছে এই পরীক্ষাটুকুতে। আমরা কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুদ্দিন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। শাতিল, আপনাকে জানিয়ে রাখি যে আমাদেরকে উপাচার্য জানাচ্ছিলেন যে বেশ কিছু যারা কিনা বিভিন্ন সময় প্রশ্ন জালিয়াতি বা প্রবেশপত্র জালিয়াতির সঙ্গে জড়িত থাকেন তাদেরকে চিহ্নিত করা আছে এবং তাদেরকে ক্যাম্পাসে দেখা গেলে যাওয়া মাত্র তাদেরকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে গ্রেফতার করবে, এই ধরনের একটি প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে। এছাড়া আপনাকে আর একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে প্রায় 104 জন বিএনসিসি এবং রোভারের সদস্য রয়েছে এবং সেই সাথে সাথে অন্যান্য সদস্যরাও এখানে নিরাপত্তার জন্য কাজ করছে। শাতিলা, এর সাথে জানিয়ে রাখি যে এরপরে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে শিক্ষার্থীরা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো শাতিলা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন পরীক্ষার সর্বশেষ খবর। রাজশাহী থেকে সহকর্মী রাকিবুল হাসান জানাচ্ছিলেন অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষার সর্বশেষ খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর মহাখালীতে গুলিতে নিহত হয়েছে এক যুবক। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধে মারা গেছে সে। মহাখালীর 7তলা বস্তির পুকুরপাড় এলাকায় গতকাল গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব। নিহত যুবক চিহ্নিত সন্ত্রাসী সুমন বলে দাবি র‍্যাবের। এ ঘটনায় 2 জন র‍্যাব সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের নিচে চাপা পড়ে পুলিশের বিশেষ শাখার এক এএসআই মারা গেছেন। গতকাল রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম কাজ শেষ করে বাসায় যেতে বিমানবন্দর বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় বলাকা পরিবহনের একটি বাসকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেওয়ায় পাশে দাঁড়ানো রফিকুল বাসের চাপায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উত্তরা সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এতে আরও 4 জন আহত হন। পুলিশ এ ঘটনায় সুপ্রভাত পরিবহনের চালককে আটক করেছে। ময়মনসিংহের মুক্তাগাছায় 8 বছরের শিশু ফরাদ হত্যা মামলায় 6 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে 2010 সালে 5 মে আয়ুব আলীর ছেলে ফরাদকে মারধর করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এক পর্যায়ে ফরাদ মারা গেলে তারা হাত পা কেটে লাশ পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় পরদিন ফরাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের বাবা আয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দুপক্ষের শুনানি শেষে গতকাল এ রায় দেন আদালত। আমার ছেলে হত্যার রায় আজকে যে রায়টা হলো, এই রায়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং এই রায় যেন উচ্চ আদালতের জন্য বহাল থাকে এবং কার্যকরী হয়, যাতে এরা এই আসামিরা আর কোনো দিন পার হয়ে না আসতে পারে। আমরা খুব খুশি হয়েছি, ন্যায় বিচার প্রাপ্ত হয়েছে। আইনসঙ্গতভাবে যদি আপিল করে তাহলে আমরা আপিলে পার্শ্ব করব এবং এটা ফলো করে আমাদের রাষ্ট্রপক্ষে যা কর্তব্য। আগামী 12 নভেম্বর যশোরে অনুষ্ঠিত হবে বিশেষ ইজতেমা। এই ইজতেমা সফল করতে সব ধরনের প্রস্তুতি সহ নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা কেন্দ্র করে জেলার উপশহর মাঠে ও এর আশপাশ এলাকায় নির্মাণ করা হয়েছে ছাউনি। অতিথিদের জন্য বানানো হয়েছে অস্থায়ী বাসস্থান। এবারের ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। দেশে বছরে 2 বার টঙ্গীতে ইজতেমা অনুষ্ঠিত হয়, কিন্তু ইজতেমাকে 2 ভাগে বিভক্ত করার পরেও স্থান সংকুলন না হয় 2016 সাল থেকে মাত্র 32 জেলার মানুষকে টঙ্গীর ইজতেমায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় স্থানীয়ভাবে ইজতেমা আয়োজন করা হবে। এই নির্দেশনার অংশ হিসেবে আগামী 12 নভেম্বর থেকে যশোর জেলায় ইজতেমার আয়োজন করা হয়েছে। 14 নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই বিশেষ ইজতেমার। লোড এত বেশি যে এটা সামলানো যাচ্ছে না, যার জন্য মুরব্বী এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য 4 ভাগ করেছে। এখন 32 জেলায় এই বছর যাবে, 32 জেলা আরেক বছর যাবে। যারা যাবে না তাদের কি হবে? তো তাদের জন্য এই বাকি যে 32টা জেলা, এই 32 16টা জেলা ইজতেমা হচ্ছে। তার মধ্যে যশোর পড়েছে, সাতক্ষীরাতে হবে, এরকম ভাগ করে করা হচ্ছে। 20টি পয়েন্টে আমাদের ফোর্স সেখানে মোতায়েন করব। আমরা এই জেলার 200 ফোর্স সেখানে মোতায়েন করবো, পোশাকে এবং সাদা পোশাকে উভয়। পাশাপাশি আমাদের গোয়েন্দা পুলিশ থাকবে এবং থানার মোবাইল টিম প্লাস উপশহর ফাঁড়ির পুলিশও সেখানে মোতায়েন থাকবে। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসায়। অথচ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ খাত একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের রয়েছে অপার সম্ভাবনা। তাই কম সুদে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি জায়গা বরাদ্দের দাবি করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। নৌবন্দর থাকায় ব্যবসা বাণিজ্যের জন্য সুপরিচিত নারায়ণগঞ্জ, আর একে কেন্দ্র করেই 60-এর দশকে শহরের শীতলক্ষার তীরে গড়ে ওঠে বেশ কিছু ডকইয়ার্ড। কালক্রমে বাড়তে থাকে ব্যবসার প্রসার। বর্তমানে 800 থেকে 2200 টনের জাহাজ মেরামত ও নির্মাণ করা হচ্ছে এখানকার ডকইয়ার্ডগুলোতে, যেখানে 8 মাস থেকে 1 বছর সময় লাগে মাঝের আকারের একটি জাহাজ তৈরিতে, আর মেরামত করতে একটি জাহাজকে ডকে রাখতে হয় 2 থেকে 3 মাস পর্যন্ত। তবে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হলেও অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এখানকার শ্রমিকদের। আমাদের স্যালারি না, মানে রোজ হিসাবে তো আমরা 320 টাকা পর্যন্ত রোজে কাজ করি। পাওয়ার মেশিন মানতে গেলে এটা একটা ঝুঁকি, কারেন্টের লাইন আছে, অনেক মানে ডক অর্থাৎ মানে ঝুঁকি কাজ। কেবল মানুষ চোখের মধ্যে এটা গেছে গা, কেবল মানুষ পাও ভেঙে গেছে গা।
আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডকইয়ার্ডে উন্নীত করতে পারলে বিদেশি বিভিন্ন কাজ পাওয়া সম্ভব বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা। প্রশাসন হোক, সরকার হোক, ব্যাংক হোক, কোনো খাতেই আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সরকার যদি আমাদের সহযোগিতা করে আমরা বিদেশি কাজগুলা আমরা আনতে পারবো। সরকারকে প্রায় 18টা লাইসেন্সের মাধ্যমে আমরা রাজস্ব দিই, আমরা সরকারকে দেই, কিন্তু সরকার থেকে তেমন কোনো সুবিধা আমরা পাই না। এখানে মনে করেন বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কাজ করতে গিয়ে কাগজপত্রের অনেক সমস্যা সম্মুখীন হইতে হয়। ছোট বড় মিলিয়ে 80টির অধিক ডকইয়ার্ড রয়েছে নারায়ণগঞ্জে, যেখানে অভ্যন্তরীণ সব ধরনের নৌযানেরই মেরামত কাজ সম্পন্ন হচ্ছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা এবং আর্থিক অনুদান পায় তাহলে এটি গার্মেন্টস শিল্পের পরেই অবস্থান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার রংপুর কৃষি অঞ্চলের ধান চালের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। তার উপর চলতি মাসে বাজারে উঠবে নতুন ধান। এতে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আসছেন কৃষক ও ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাঠের ফলন দেখে কৃষকের প্রাণে ঝিলিক এলেও শান্তি নেই মনে। তারা বলছেন এখনো গত মৌসুমের ধানই তাদের গোলায়। এরই মাঝে উঠবে নতুন ফসল। বাড়তি টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। এখন তো আর দাম নাই ধানের, 400 টাকা মন, এভাবে তো আর চলে না। গত বছর বাজার পাইনি 500 টাকা ধানের মন, এবার তো এই শুনতেছি 500 টাকা মন। গত বছর রংপুর অঞ্চলে 34,13,107 মেট্রিক টন ধান উৎপন্ন হয়, যা এখানকার চাহিদা মিটিয়েও 16,51,383 মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় চালের মোকাম মাহিগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এখনো এখানে যে পরিমাণ চালের মজুদ রয়েছে এ নিয়েই চিন্তিত তারা। এরই মাঝে আসছে আমন মৌসুম। সবকিছু মিলে ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার ব্যবসায়ীরা। আমন মৌসুমে আবার নতুন প্রোডাকশন হবে, যার ফলে কি হবে, মার্কেটের অবস্থা শেষ, বিক্রি নেই বাজারে, কেউ নিচ্ছে না। আগামী যে চাউলটা আসবে এটা তো আমরা বিক্রি করবো কিভাবে সে চিন্তায় আমরা করতেছি। আর ব্যবসায়ী নেতারা বলছেন একটা সময় ধান চালের চাহিদা মেটাতে পারতেন না তারা, কিন্তু এখন মাল গোডাউনে পড়ে থাকলেও ক্রেতা নেই। এজন্য চাল আমদানির পরিবর্তে রপ্তানির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই চালগুলো সরকার যদি বাইরে কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদেরও তো মরণ, কৃষকেরও মরণ। কৃষি বিভাগের তথ্য মতে এবার রংপুর অঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14,98,569 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয় তাকে। এর আগে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল 9টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আসমা কিবরিয়া। তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে রোববার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পথে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল এনএলডি। প্রায় 70% আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এনএলডির মুখপাত্র। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে 54টি আসনের মধ্যে 48টিতে জয় পেয়েছে সুচির দল। দলটি এরই মধ্যে জানিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষের 45টি আসনের 44টি তারা জিতেছে। জাতীয়ভাবে 70% বেশি আসন পাওয়ার দাবি করেছেন দলের মুখপাত্র। এদিকে ভোটের প্রাথমিক সরকারি ফলাফল ঘোষণার আগেই সুচির দলের কাছে পরাজয় মেনে নিয়েছে সেনা সমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপি। গতকাল দিনব্যাপী নির্বাচনে মিয়ানমারের প্রায় 46,000 ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচনে প্রায় 80% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। পাকিস্তানের লাহোরে একটি জ্বালানি তেলের ডিপোতে বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়ে মারা গেছে। দগ্ধ হয়েছেন আরও 3 জন। সোমবার লাহোরের বুরকি এলাকার ওই ডিপোতে ট্যাঙ্কারে জ্বালানি তেল ভর্তি করার সময় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ডিপোর কর্মী বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। দাপটের সঙ্গেই সিরিজ জিতল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল জিম্বাবুয়েকে 58 রানে হারিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করে সাকিবের পরিবর্তে দলে আসা ইমরুল কায়েসের 50-তে 9 উইকেটে 241 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 183 রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। আর এই জয়ের ফলে ঘরের মাটিতে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পেল মুশফিক এবং মাশরাফিরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশের মাটিতে মাত্র দুবার 200 বা তার বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে জিম্বাবুয়ের। তাই তো বাংলাদেশের দেয়া 242 রানের টার্গেটে ব্যাট করতে নেমেই নড়বড়ে জিম্বাবুয়ানরা। মিরপুরে টাইগার ভক্তদের উৎসবের প্রথম উপলক্ষটা এনে দেন সানি। জিম্বাবুয়ের দলীয় 22 রানে ওপেনার চাকাভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর চিবাবা, অরবিন, উইলিয়ামস একে একে সবাই সাজঘরে ফিরলে দিশেহারা হয়ে পড়ে সফররতরা। বিপর্যস্ত অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন অধিনায়ক চিগম্বুরা ও সিকান্দার রাজা। দুজনের 73 রানের জুটির উপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে অতিথিরা। কিন্তু হঠাৎ করেই আলামিন ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ওয়াটমোরের শিষ্যদের সেই স্বপ্ন। রাজা ব্যক্তিগত 33 ও চিগুম্বুরা 47 রানে আলামিনের শিকারে পরিণত হলে জিম্বাবুয়ের হারটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর শেষ দিকে নাসির, মুস্তাফিজরা অতিথিদের টুটি চেপে ধরে লেজটুকু ছেটে ফেললে 183 রানই গুটিয়ে যায় তারা। মুস্তাফিজ 3টি এবং নাসির ও আলামিন 2টি করে উইকেট নেন। এর আগের গল্পে প্রথম ম্যাচের মতোই টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ছিল বেশ নড়বড়ে। দলীয় মাত্র 32 রানেই সাজঘরে ফেরেন হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। ওয়ান ডাউনে নেমে নিজের অস্বস্তির কথাটা যেন ব্যাটেই বুঝিয়ে দিলেন লিটন দাস। পানিয়াঙ্গারার শিকার হয়ে তিনি যখন সাজঘরে ফিরলেন তখন তার নামের পাশে যোগ হয়েছে মাত্র 7 রান। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে অটল ছিলেন বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া ওপেনার ইমরুল কায়েস। মাত্র 53 বলে তুলে নেন ক্যারিয়ারের 11 50। অবশ্য দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা রিয়াদ 4 ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুশফিক 21 রানে বিদায় নেয়ার পর কিছুটা ধৈর্যহারা হয়ে পড়েন তিনিও। দলীয় 151 ও ব্যক্তিগত 76 রানে তার দুর্দান্ত ইনিংসটির অপমৃত্যু ঘটে জিম্বাবুয়ান স্পিনার শন উইলিয়ামসের বলে। এরপর দুই বন্ধু সাব্বিরের 33 ও নাসিরের 41 রানের সুবাদে 250 রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ওই 241 রান যথেষ্ট ছিল টাইগারদের সিরিজ জয়ের জন্য। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবারও সিরিজ জয়ের স্বাদ পেয়ে মিরপুর স্টেডিয়াম পাড়ায় হয়েছে সমর্থকদের বিজয় উল্লাস। বাংলাদেশ এখন একটি পরিণত দল হয়ে উঠছে বলে বিশ্বাস এই ক্রিকেট প্রেমীদের। তবে তাদের স্বপ্নটা আরো বড়। তৃতীয় ওয়ানডেতেও জয় তুলে নিয়ে আরো একবার হোয়াইট ওয়াশের প্রত্যাশা এই টাইগার ভক্তদের। জটিল কোনো বিশ্লেষণ নয়, সমর্থকদের সরল বিশ্বাস আরও একটি সিরিজ জয় করবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিয়ে এক প্রকার আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েই মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন দেশের ক্রিকেট প্রেমীরা। প্রথম ওয়ানডের তুলনায় সংখ্যায় কিছুটা কম হলেও সমর্থকদের বৈচিত্র্যময় সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে স্টেডিয়াম পাড়ায় তখন যেন চলছে উৎসব। কিসের টানে বারবার ছুটে আসেন তারা? বাংলাদেশের ক্রিকেটকে আমরা কতটুকু ভালোবাসি এটা বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য আমরা আসলে এই সাপোর্টটা করে নিয়ে আসি। ক্রিকেটকে যদি না ভালোবাসি তাহলে কি আমি এখানে আসতাম? ক্রিকেট আমরা করে যার টুকরা। একটা প্লেয়ার যখন তার কানে যে পৌঁছায় একটা গর্জন 1000 কোটি মানুষ তার পিছনে আছে, সে এরকম কিছুই মনে করে তখন তার স্পিডটা আরো বেড়ে যায়। তবে এবার জয়টা ধরা দেয়নি সহজে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানবিহীন দলের বিপক্ষে ভালোই প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। তারপরও দিন শেষে ফলাফলের খাতায় লেখা হলো ক্রমশই পরিণত দল হিসেবে গড়ে ওঠা মাশরাফি বাহিনীর জয়। সেই সঙ্গে দিনে দিনে দেশের ক্রিকেট সংস্কৃতির একটি অংশ হয়ে ওঠা উদযাপনটাও হলো মিরপুরের রাস্তায়। জয়ের মেল ভিত্তি হচ্ছে আলামিনের 2টা উইকেট। ওই মুহূর্তে মাশরাফি কিন্তু আর সবচেয়ে বড় মাশরাফির ক্যাপ্টেন্সি। আমরা চাই আরেকটা ম্যাচ জিতে হোয়াইট হাউস করতে জিম্বাবুকে। আমি আশাবাদী যে নেক্সট ম্যাচে বাংলাদেশ জয় হবে। আমরা আশা করি যে কোনো দেশের সাথে বাংলাদেশ যদি খেলা হয়, যে কোনো দেশের সাথে মোকাবেলা করবে, তারা ভালো খেলবে। দ্বিতীয় ওয়ানডেতে দর্শক সংখ্যা ছিল তুলনামূলক কম, তারপরও হয়েছে বিজয় উল্লাস। কেননা এটি যে ঘরের মাটিতে টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়, তাই উদযাপনের সঙ্গে আরো একটি বাংলা ওয়াশের দাবিটা হয়েছে আরো জোরালো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গ্যাস সংকট স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। উৎপাদন কম অজুহাত কর্তৃপক্ষের।
সিলেটে নিরাপত্তায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও অপরাধী শনাক্তে কোনো কাজে আসছে না, রেজুলেশন কম বলছে পুলিশ। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জে ডকইয়ার্ড ব্যবসার, কম সুদে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা, চলতি মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ, আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।